বসুন্ধরা এলপি গ্যাস, ভরসা রাখুন, স্বাচ্ছন্দ্যে থাকুন। ৩ মাস পর খুলবে সব বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীরা এখনই উঠতে চান হলে। ৭২ ঘন্টার আলটিমেটাম দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি। পাকিস্তানি শত্রুদের রিপোর্টেও স্পষ্ট ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর ভূমিকা। স্বাধীনতা অর্জনের শেকড় সেখানেই ছিল। শহীদ দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী। চট্টগ্রামে আবুধাবি থেকে আসা ফ্লাইটে ফের মিলল ১৫০ স্বর্ণের বার। লুকানো ছিল কুলিং প্যানেলে। সন্দেহের তীর বিমান সংশ্লিষ্টদের দিকে। এবং টেস্ট বাদ দিয়ে সাকিবের আইপিএলে খেলা নিয়ে মনক্ষুণ্ণ বিসিবি সভাপতি। ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে কেন্দ্রীয় চুক্তির ধরনে আসছে পরিবর্তন। আমি ১ বছর সময় চাই। তারা বলে দিবে যে আমরা টেস্ট খেলবো না, আমরা তো লিখিত নিয়ে নিচ্ছি। দেখছিলেন শিরোনাম। জনপদের সময়ের সঙ্গে আছি আমি জুম্মান সাদিক জ্যাভলিন। বসুন্ধরা এলপি গ্যাস, ভরসা রাখুন, স্বাচ্ছন্দ্যে থাকুন। ৩ মাস পর খুলবে দেশের সব বিশ্ববিদ্যালয়, কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখনই ক্লাস করা সহ হলে ওঠার দাবিতে দিনভর বিক্ষোভ করেছেন। বিকেলে হল খুলে দিতে ৭২ ঘন্টার আলটিমেটাম দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা। উপাচার্য জানিয়েছেন, আগামীকাল একাডেমিক কাউন্সিলের বৈঠকে সব বিষয়ে আলোচনা হবে। দীর্ঘদিন ধরে হল বন্ধ থাকায় এবার রাজপথে নেমে এলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার বিকেলে রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন থেকে হল খোলার বিষয়ে সিদ্ধান্ত নিতে ৭২ ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়। পরে মিছিল নিয়ে উপাচার্যের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি জমা দেন শিক্ষার্থীরা। ফেব্রুয়ারির মধ্যে আমাদের হল খোলার যে সিদ্ধান্ত সেটা আমাদের প্রশাসন জানাবে এবং আমরা মার্চের ১ তারিখ থেকে সবাই হলে উঠবো। দ্রুত হলটা খুলে দিক, একাডেমিক কার্যক্রম শুরু করে দিক। আমরা কোনোভাবে সেশনটাতে পড়তে যাচ্ছি না। মেসের থেকে আমাদের আসলে শিক্ষা জীবনটা অব্যাহত রাখা আমাদের দ্বারা সম্ভব হচ্ছে না। হল খুলে দেওয়ার দাবি ও ভর্তি পরীক্ষা সহ নানা বিষয়ে মঙ্গলবার একাডেমিক কাউন্সিলের বৈঠকের পর সিদ্ধান্ত জানানো হবে বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। যে কোনো মহামারীর সময় কোনো সিদ্ধান্ত পিসমিল হয় না। অনেকগুলো সিদ্ধান্ত আছে যেগুলো কেন্দ্রীয়ভাবে হতে হয়, সমন্বিত হতে হয়, নইলে মহামারীর অনেক সময় ঝুঁকি বাড়ে। তো ফলে এই বিষয়গুলো নিয়ে একাডেমিক কাউন্সিলে নিয়ে আমাদের পরবর্তী পরীক্ষার তারিখসমূহ সেগুলো পুনর্বিবেচনা করা, একাডেমিক কাউন্সিলে এই বিষয়গুলো নিয়ে তারপর সিদ্ধান্ত নিতে হবে। এদিকে হল ছাড়ার নির্দেশনা অমান্য করেই হলে অবস্থান করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার সকালে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করেন। হলের অবস্থানটা সুদৃঢ় করুক এবং কঠোর করে আমরা হলে থেকে পড়াশোনা করতে চাই এবং শেষ পর্যন্ত এখানেই থাকতে চাই। এই মুহূর্তে আমরা সরকারের সিদ্ধান্তকে অবশ্যই সাধুবাদ জানাই, কিন্তু এই মুহূর্ত থেকেই আসলে আমরা হলে থাকতে চাই। আমরা হলে থাকবো। শিক্ষামন্ত্রীর নির্দেশের পরও যারা আবাসিক হলে রয়েছেন তাদেরকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে চলে যেতে বলা হলেও শিক্ষার্থীরা তাদের দাবিতে অনড় রয়েছেন। হল খোলা ও শিক্ষা কার্যক্রম চালুর দাবিতে সোমবার কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সমাবেশ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই দিন দ্রুত হল খোলার দাবিতে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। রোজিনা রোজি, সময় সংবাদ, ঢাকা। এদিকে দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি জানান, আগামী ২৪শে মে দেশের সব বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হবে। ১৭ই মে খুলছে হল। এ সময় তিনি আরও জানান, স্কুল কলেজ খোলার বিষয়ে ২৮ ফেব্রুয়ারির পর সিদ্ধান্ত নেওয়া হবে। করোনা মহামারীর কারণে গত বছরের ১৭ই মার্চ থেকে বন্ধ ঘোষণা করা হয় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত প্রতিটি পর্যায়ে চলমান এই ছুটি বাড়তে থাকে মাসের পর মাস। সবশেষ ঘোষণা অনুসারে চলমান ছুটি আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়। সারা দেশে যখন টিকা কার্যক্রম চলছে, তখন পবিত্র ঈদ উল ফিতরের পরেই দেশের সব বিশ্ববিদ্যালয় ও হলগুলো খুলে দেওয়ার ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী। সকল বিশ্ববিদ্যালয়ে শ্রেণীকক্ষে পাঠদান ২৪শে মে থেকে শুরু হবে। আবাসিক হলগুলো তার ১ সপ্তাহ আগে অর্থাৎ ১৭ই মে খুলে দেওয়া হবে। মন্ত্রী জানান, খোলার আগে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের দেওয়া হবে ভ্যাকসিন। সকল আবাসিক ছাত্রছাত্রী, শিক্ষার্থী যারা আছেন, আমাদের সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, তাদেরকে আমরা টিকা প্রদানের ব্যবস্থা করব। বন্ধ থাকা হলে কেউ অবস্থান করলে তাদেরকে হল ত্যাগেরও নির্দেশ দেন তিনি। কোনো শিক্ষার্থী হলে অবস্থান নিয়ে থাকেন, তাহলে অবিলম্বে তাদেরকে হল ত্যাগ করতে হবে। ভর্তি পরীক্ষার তারিখগুলো আমাদের এই প্রতিষ্ঠান খোলা, হল খোলা, সেগুলোর সঙ্গে একটা সামঞ্জস্য রেখে আমরা করব। বিসিএস পরীক্ষার
আবেদন এবং পরীক্ষার তারিখ সেগুলোকেও আমরা এই বিশ্ববিদ্যালয়ের শ্রেণীকক্ষে পাঠদান শুরু হওয়া এবং আবাসিক হল খুলে দেওয়া সেই তারিখগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখেই আমরা সেই তারিখগুলোকে পিছিয়ে দেব। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডাক্তার দীপুমণি বলেন, দেশের স্কুল কলেজ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে চলমান ছুটি শেষে সিদ্ধান্ত জানানো হবে। প্রশ্ন আশিস, সময় সংবাদ, ঢাকা। করোনা শুধু ক্লাস, পরীক্ষা কিংবা হল জীবনে প্রভাব ফেলেনি, হাজার হাজার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর জীবিকাও বন্ধ হয়ে গেছে। হল জীবনে অনেকেরই টিউশনির টাকায় চলত পড়ার খরচ, সেটিও বন্ধ দীর্ঘ প্রায় 1 বছর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি ৩য় বর্ষের ছাত্র নাইম বিশ্ববিদ্যালয়ের কবি জসিমউদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী। তবে করোনা প্রাদুর্ভাবের কারণে হল ছাড়তে হয় গত বছরের ১৭ই মার্চ। এরপর দীর্ঘ সময় কেটেছে গ্রামের বাড়ি বরগুনায়। করোনা শুধু ক্লাস, পরীক্ষা কিংবা হল জীবনে প্রভাব ফেলেনি, একই সাথে বন্ধ হয় নাইমের জীবন জীবিকাও। 3টি টিউশনির টাকায় চলত পড়ার খরচ, সেটিও বন্ধ দীর্ঘ 1 বছর। আমার 3টে টিউশনি ছিল, তো সারা বছরের চলার এটা আমার টিউশন থেকে আসতো। সম্পূর্ণ গোছালো ও পরিকল্পিত একটি জীবন এখন ভাসমান। অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক বাবার সামান্য অবসর ভাতায় 5 ভাই বোনের শিক্ষা জীবন আজ হুমকির মুখে। যতদিন পর্যন্ত হল না খুলবে টোটাল লাইফটা থাইমা আছে। শিক্ষা ব্যবস্থার কোনো ডেস্টিনেশন খুঁজে পাচ্ছি না যে কোথায় যাব, কি করব। একই সংকট অধিকাংশ শিক্ষার্থীর ক্ষেত্রেই। করোনা নওগাঁর রবিউল ইসলামকে শিক্ষার্থীর পরিচয় ছেড়ে বানিয়েছে ক্ষুদ্র ব্যবসায়ী ও গৃহশিক্ষক। বাড়িতে থাকার কারণে আমাকে বাড়ির কাজে সহযোগিতা করতে হয়েছে। আমার বাবার একটা ছোট্ট ব্যবসা আছে, সেই জায়গায় আমাকে যেতে হয়েছে। তাহলে আমার নিজস্ব যে বিকাশ সেটা অনেকখানি বাধাপ্রাপ্ত হয়েছে। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, দেশের প্রায় সবকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। হল ক্লাস খোলার সরকারের এমন সিদ্ধান্ত আরও ভোগাবে বলেই মত তাদের। বিলম্বিত করে শিক্ষা প্রতিষ্ঠান খোলার একটা বিষয়, এটা শুধু আমাদের ঢাকা ইউনিভার্সিটির একা সমস্যা না, এটা বাংলাদেশের প্রত্যেকটা ইউনিভার্সিটির সমস্যা। তা সবাই চাচ্ছে যে এটা খুলুক, খুব তাড়াতাড়ি খুলুক। শিক্ষার্থীদের এই দাবির সঙ্গে দ্বিমত নন শিক্ষকরাও। সবাই আস্তে আস্তে তাদের স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসার সুযোগ পাচ্ছে, কিন্তু শিক্ষার্থীদের জন্য এটা অনেক বেশি দেরি হয়ে যাচ্ছে। ফলে এই জায়গাটাতে তাদেরকে আবার স্বাভাবিক কার্যক্রমে ফেরত আনতে হবে যত দ্রুত সম্ভব, এবং ক্যাম্পাস জীবনে তাদেরকে স্বাভাবিক কার্যক্রমের সাথে দ্রুত যুক্ত করতে হবে। সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী 24শে মে দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় ও 27শে মে হল খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, জাতির পিতার বিরুদ্ধে পাকিস্তানি শাসক ও গোয়েন্দাদের তৈরি করা রিপোর্ট বিশ্লেষণ করলেই ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত শেখ মুজিবুর রহমানের অবদান স্পষ্ট হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বিকেলে শহীদ দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে একথা বলেন তিনি। এ সময় করোনার ভ্যাকসিন প্রসঙ্গে তিনি জানান, এর কার্যকারিতা নিয়ে এখনও গবেষণা চলছে, তাই টিকা নেয়ার পরও সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই। ভাষা আন্দোলন শুধু ভাষা আন্দোলন না, এই ভাষা আন্দোলন আমাদের সার্বিক বাঙালি জাতি হিসেবে অর্জনের আন্দোলন। বঙ্গবন্ধু শেখ মুজিবের বিরুদ্ধে পাকিস্তানি শাসকদের গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্রাঞ্চ যে রিপোর্ট দিয়েছিল, যেগুলো আমি ইতিমধ্যে প্রকাশ করেছি, সেখানে কিন্তু এই ভাষা আন্দোলনে তিনি কি করেছিলেন, কবে কি লিফলেট তৈরি করে বিলি করেছিলেন, কবে কোন বক্তৃতায় ভাষার কথা বলেছিলেন, এই রিপোর্ট ছিল তার বিপক্ষে। বিপক্ষে তো তারা করেছে তাদের ক্ষোভের বশে, যে তিনি এই কাজ করে যাচ্ছেন, যেটা পাকিস্তানিদের পছন্দ ছিল না। শহীদের রক্ত বৃথা যায়নি, বৃথা যাবে না, বৃথা যায় না, এটাই প্রমাণিত সত্য। টিকাটা আমরা সংগ্রহ করেছি, অনেক দেশ করতে পারেনি, কিন্তু আমি আগাম ব্যবস্থা নিয়েছিলাম বলে এটা সম্ভব হয়েছে। সবাইকে সুরক্ষিত থাকার ব্যবস্থাও রাখতে হবে। এই কারণে এটার কার্যকারিতা কতটুকু কি, এটা গবেষণা পর্যায়ে আছে, তবুও অন্তত মানুষকে সুরক্ষা দিচ্ছে। কিন্তু সুরক্ষা দিলেও নিজেকে আরও সুরক্ষিত করতে হবে, কারণ এর দ্বিতীয় ডোজও দিতে হবে। কাজে সেদিকে আমি লক্ষ্য রেখে সবাইকে বলবো যে আপনারা কিন্তু টিকা নিলেও সবাই স্বাস্থ্য সুরক্ষার যে নিয়মগুলি আছে সেই নিয়মগুলি সবাই মেনে চলবেন। জনপদে সময় আরও থাকছে। কুয়েতে মানব পাচারের মামলায় সাজাপ্রাপ্ত লক্ষ্মীপুরের এমপি পাপুলের সংসদ সদস্য পদ বাতিল, শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে না খেলে সাকিবের আইপিএলে খেলতে চাওয়ার সিদ্ধান্তে মনঃক্ষুণ্ণ হয়েছে বিসিবি। এখন থেকে কোন ক্রিকেটার কোন ফরম্যাটে খেলতে চায় তা ক্রিকেটারদের স্পষ্ট করে চুক্তিতে জানাতে হবে।
বাংলাদেশ দলের সামনের ব্যস্ত সূচি নিয়ে বোর্ডের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। ওরা সবাই যদি লেখে দেয় আমরা কেউ ন্যাশনাল টিমের জন্য খেলতে চাই না, আমি এখনই রাজি। বিসিবি সভাপতির কণ্ঠে পরিষ্কার ক্ষোভ, কারণটা সবার জানা। সাকিব আল হাসান গেছেন যুক্তরাষ্ট্রে, দেশে রেখে গেছেন আলোচনার খোরাক। তার টেস্ট বাদ দিয়ে আইপিএল খেলার সিদ্ধান্তে দর্শকরা দ্বিধাবিভক্ত হতে পারেন, কিন্তু নাজমুল হাসান পাপনের কোনো দ্বিধা নেই, তিনি যার পর নাই মনক্ষুণ্ণ। বিব্রত ঠিক না, মন খারাপ। আমাকে যদি বলেন মন খারাপ, আমাদের মনটা খারাপ কেন? দেখেন, একটা প্লেয়ারের পিছনে তো কম ইনভেস্ট করি না আমরা। বোর্ড 10-15টা বছর ধরে যে ইনভেস্টমেন্ট করে, এটা আপনাদের সব কিছু জানা আছে কিনা তাও জানি না। আপনার এই হারে একটা ওদের মানে একটা তো হচ্ছে খেলাধুলা রিলেটেড কন্ট্রাক্টের বাইরে আপনার ইনজুরি হলো, কিছু হলো, সব কিছু নিয়ে আমরা ওদেরকে যে ফ্যাসিলিটি এখন দেই সেটা তো আগে কখনো চিন্তাই করা যেত না। অন্য একটা ফ্র্যাঞ্চাইজি লাগবে, এরপর আর কিছু বলার থাকে না। সো ইটস অবভিয়াস তারা দেশের জন্য কিছু করবে, সেই সময়টায় যদি মানে এটা তাদের ইচ্ছা। মানে আমরা এখন ভেরি ক্লিয়ার, আমরা এইভাবে সময় নষ্ট করতে চাই না। সাকিবকে আইপিএলের জন্য ছাড়পত্র দিলে স্বাভাবিকভাবে চলে আসে মোস্তাফিজের প্রসঙ্গ। এক্ষেত্রে কেন্দ্রীয় চুক্তিতে সুনির্দিষ্ট কিছু নিয়ম রাখার পরিকল্পনা করছে বোর্ড। মোস্তাফিজ আজকে এসেছিল আমার সাথে দেখা করতে, আমাকে বলেছে সে আইপিএলের ব্যাপারে যাবে কিনা জানতে চায়। আমি বলেছি দেখো এখানে আমার কিছুই বলার নাই, তুমি যদি খেলতে না চাও, তুমি যদি ওখানে যেতে চাও আমাদেরকে একটা চিঠি দিয়ে দাও, আমরা তোমাকে আটকাবো না। মেসেজ ইজ ফর এভরিবডি। টেস্টে সাকিবের কেন্দ্রীয় চুক্তি সহ নানা বিষয়ে ক্রিকেট অপারেশনস নির্বাচক প্যানেল সহ বেশ কয়েকজন কর্মকর্তার সঙ্গে ম্যারাথন আলোচনা করেছেন বিসিবি প্রধান। সামনের বোর্ড সভায় জানা যাবে চূড়ান্ত সিদ্ধান্ত। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। ঝিনাইদহের কোটচাঁদপুরে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। বন্ধ রয়েছে খুলনা ঢাকা রেল চলাচল। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী লোটাস রহমান সোহাগ। সরাসরি চলে যাচ্ছি সেখানে। সোহাগ। জিবলিন, আপনি যেমনটি বলছিলেন, ঝিনাইদহের কোটচাঁদপুর রেল স্টেশনে যে ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে আজকে বিকাল 5টার সময় এই ট্রেনের এই ঘটনাটা ঘটে এবং এরপর থেকেই খুলনা থেকে সারা দেশে যে ট্রেন চলাচল সেটি বন্ধ আছে। আমি এখন আসি কোটচাঁদপুর রেল স্টেশনে, এখানে পিছনে যে দুটি বগি দেখা যাচ্ছে, এই বগিটা কিন্তু এখনও উদ্ধার কাজ চলছে, যাতে দ্রুত সময়ের মধ্যে এই বগি দুটো যাতে লাইনে নিয়ে আসা যায় এবং এরপর থেকে যেন ট্রেন চলাচল স্বাভাবিক হয়। আপনাদের আসলে জানিয়ে রাখি, এখানে স্থানীয়ভাবে আমরা এবং কর্তৃপক্ষের মধ্যে জানতে পেরেছি যে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেসের যে ট্রেনটি, এটা 5টা 10 মিনিটের সময় যখন কোটচাঁদপুর স্টেশনে পৌঁছায়, এখানে তখন 1 নম্বর লাইনে ছিল এবং অপর 2 নম্বর লাইনে কিন্তু একটা মালবাহী ট্রেন ছিল এবং যখন ট্রেনটির পিছনে দুইটা বগি 1 নম্বর লাইনে ওঠার আগেই কিন্তু তাদের যে এখানে সিগন্যালের যে দায়িত্বে আছেন, সিগন্যালের কারণে কিন্তু এই দুর্ঘটনা ঘটে বলে আসলে এখানে জানতে পেরেছি। এখানে দুটি বগি যে ছিল, বগিতে যাত্রী ছিল, কিন্তু কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এখানে আমরা কথা বলেছি, আসলে ট্রেনের গতি খুব কম থাকার কারণে কিন্তু আসলে যাত্রীদের কোনো ঘটনা ঘটেনি। এই 5টা 10 থেকে এই যে দুর্ঘটনাটা ঘটেছে, এই ঘটনার পর থেকেই খুলনা থেকে যেই ট্রেন চলাচল এটা বন্ধ রয়েছে এবং আমি এখানে কর্মকর্তাদের সাথে কথা বলেছি, এনারা আমাদের এমনটি জানিয়েছেন যে খুলনার যে উদ্ধারকারী রিলিফ ট্রেন এখানে আসলে কিন্তু তারা এই কাজ শুরু করবে এবং প্রাথমিকভাবে আমি এখানে এসে দেখেছি যে ট্রেনের লাইনের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, কোনো সমস্যা হয়েছে কিনা সেটা কিন্তু এনারা যে কর্মকর্তারা আছেন তারা কিন্তু এখানে যারা এর দায়িত্বে আছেন তারা কিন্তু এখানে এরা কাজ করতেছেন এবং দেখার চেষ্টা করছেন কোনো লাইনে আছে কিনা। আপনি দেখতে পাচ্ছেন যে সুন্দরবন এক্সপ্রেসের যে বগিটা, আসলে এই পিছনের এই দুটো বগি কিন্তু লাইনচ্যুত হয়েছিল এবং এই দুটোর কারণে সামনে যে 14টা বগি ছিল সেই যাত্রী কিন্তু পিছনের এই 2 বগির যাত্রী নিয়ে কিন্তু সামনের যে ট্রেন ছিল তারা কিন্তু খুলনা চলে গেছে এবং এরপর থেকেই যে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তো আশা করছে যে কিছু সময়ের মধ্যে এখানে উদ্ধারকারী ট্রেন চলে আসবে এবং ট্রেন চলাচল স্বাভাবিক করতে তারা কাজ করবে। তো এই ছিল ঝিনাইদহ কোটচাঁদপুর রেল স্টেশন থেকে ট্রেন লাইন চিত্রের সর্বশেষ। চাঁদপুর থেকে সবশেষ সংবাদ জানাচ্ছিলেন সহকর্মী লোটাস রহমান সোহাগ। জনপদের সময় আরও থাকছে। ডিভোর্স চাইতে আসা 54 দম্পতিকে সমঝোতার রায় দিয়ে বাড়ি পাঠালেন সুনামগঞ্জের আদালত। 6 শর্তে মুক্তি পান অভিযুক্ত স্বামীরা, জট কমার আশা।
অবশেষে কুয়েতের আদালতে দণ্ডপ্রাপ্ত লক্ষ্মীপুর 2 আসনের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলের পদ শূন্য ঘোষণা করেছে জাতীয় সংসদ সচিবালয়। বিকেলে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে সংসদ সচিবালয়। এ সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন আইনজীবীরা। গত বছরের জুনে লক্ষ্মীপুর 2 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলকে গ্রেফতার করে কুয়েতের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট। সে সময় তার বিরুদ্ধে অবৈধ ভিসার ব্যবসা এবং ঘুষ লেনদেনের অভিযোগ আনে সে দেশের গোয়েন্দা সংস্থা। আদালতের দেয়া প্রতিবেদনে তারা জানায় পাপুল ও কুয়েতের একটি চক্র 20,000 বাংলাদেশিকে কুয়েতে পাচার করে 1,400 কোটি টাকা হাতিয়ে নেয়। 6 মাসের শুনানির পর শহীদুল ইসলাম পাপুলের বিরুদ্ধে মানব ও অর্থ পাচারের অভিযোগ প্রমাণিত হওয়ায় 4 বছরের জেল ও 53 কোটি টাকা জরিমানা করেছে সে দেশটির আদালত। তারপর থেকে পাপুলের সংসদ পদ থাকা না থাকার বিষয় নিয়ে চলে আলোচনা সমালোচনা। অবশেষে সোমবার পাপুলের সংসদ পদ শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে জাতীয় সংসদ সচিবালয়। এতে বলা হয়, কুয়েতের আদালতে নৈতিক স্খলনজনিত ফৌজদারি অপরাধে 4 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হওয়ায় বাংলাদেশের সংবিধান অনুযায়ী পাপুল সংসদ সদস্য থাকার যোগ্যতা হারিয়েছেন। শূন্য ঘোষণা করা হয়েছে তার আসন। সংবিধান অনুযায়ী যথাযথ সিদ্ধান্ত নিয়েছে সংসদ, এমনটাই মনে করেন আইনজ্ঞরা। সংবিধানে একজন সংসদ সদস্যপদ তার সদস্যপদ হারায় যখন সে 2 বছর অথবা 2 বছরের বেশি নৈতিক খলনের দায়ে যদি সাজাপ্রাপ্ত হয়, দণ্ডিত হয়। দেশীয় পাপুল ও তার স্ত্রী সংরক্ষিত আসনের এমপি সেলিনা ইসলামের দুর্নীতি তদন্ত করছে দুদক ও সিআইডি। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আবুধাবি থেকে আসা ফ্লাইট থেকে জব্দ করা হলো 10 কোটি টাকা মূল্যের 150 স্বর্ণের বার। কাস্টমস, শুল্ক গোয়েন্দা এবং এনএসআই এর যৌথ অভিযানে এ চালান জব্দ করা হয়। বিমানের কুলিং প্যানেলে স্বর্ণের বারগুলো লুকানো ছিল। এই ঘটনায় বিমান সংশ্লিষ্টদের দিকেই যাচ্ছে সন্দেহের তীর। সাক্ষাৎ ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সোমবার সকাল 10:15টায় আবুধাবি থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট BG 128 একযোগে তল্লাশি চালায় কাস্টমস কর্তৃপক্ষ, এনএসআই এবং শুল্ক গোয়েন্দারা। এই সময় 2টি সিটের পাশে কুলিং প্যানেলের ভেতরে পাওয়া যায় কালো ট্যাপ মোড়ানো স্বর্ণের বার। পাশে যে এসির প্যানেল আছে পায়ের কাছে, সেখানে পাওয়া গেছে 90 পিস, আর হচ্ছে সিট নাম্বার 18 F যেটা, সেইখানে পাওয়া গেছে 60 পিস। মোট হচ্ছে 150 পিস গোল্ড বার পাওয়া গেছে। 17.5 কেজি ওজনের এই স্বর্ণের বারের দাম 10 কোটি টাকা। এই চালানের সঙ্গে কাউকে আটক করা যায়নি। আবুধাবি থেকে ওখান থেকে আসে, তখন আমরা ধারণা করছি যে এখানেই কোনো একটা স্বার্থান্বেষী কোনো একটা গোষ্ঠী, তারা কোনো বিমানের সংস্থার সাথে লোক জড়িত থাকতে পারে। চট্টগ্রামের যাত্রীদের নামিয়ে দিয়ে বিমানটির ঢাকা যাওয়ার কথা ছিল, তাই ধারণা করা হচ্ছে বিমান সংশ্লিষ্টরাই বারগুলো ঢাকায় আনলোড করত। পূর্ব পরিকল্পিতভাবে প্লেনের এসি প্যানেলের মধ্যে রাখা হয়েছে। আর এই প্লেনটা যেহেতু চিটং থেকে ঢাকায় যাওয়ার কথা ছিল, হয়তো যাত্রীরা নেমে যাওয়ার পরে সেখানে এটা আনলোড করার একটা প্ল্যান থাকতে পারে। এর আগে অক্টোবর মাসে 2টি চালানে 242 পিস স্বর্ণের বার জব্দ করা হয়েছিল। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বিচার নয়, সমঝোতা। বিরোধের পরিবর্তে মিলেমিশে থাকতে হবে উভয়কে। সোমবার সাজা দেওয়ার পরিবর্তে 54টি মামলার বাদী বিবাদী পক্ষকে মিলেমিশে থাকার নির্দেশনা দিয়ে রায় দিয়েছেন সুনামগঞ্জের আদালত। এমন ব্যতিক্রমী রায়ে সন্তোষ প্রকাশ করেছে উভয় পক্ষই। আর এ রায় মামলা জট কমানোর পাশাপাশি নতুন দৃষ্টান্ত হয়ে থাকবে বলেও মনে করেন মানবাধিকার কর্মীরা। সুনামগঞ্জ প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্রের রিপোর্ট। আদালত প্রাঙ্গণে এসে বাবা মাকে একসঙ্গে দেখা, কিন্তু দুঃখের বিষয় এখানে বাবা আর মা দুজনেই প্রতিদ্বন্দ্বী। উভয়ে এসেছেন একে অপরের বিচার চাইতে, কিন্তু তাদের এই প্রতিদ্বন্দ্বিতার বোঝা বইছিল শিশুরা। অনিশ্চয়তায় কাটছিল শৈশব। সোমবার সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের এক রায়ে কেটে গেল এমন 54টি পরিবারের অনিশ্চয়তা। আবারও দৃঢ় হলো পরিবারগুলোর বন্ধন। বিচারক জাকির হোসেন সাজা দেওয়ার পরিবর্তে উভয় পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে দেন সমঝোতার রায়। পরে আদালতের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছাও জানানো হয় দম্পতিদের। নারী ও শিশু নির্যাতনের মামলায় মধ্যে 11টি মামলায় আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং 54টি মামলায় স্বামী স্ত্রীর মধ্যে আপোষের মাধ্যমে মামলাটি নিষ্পত্তি করে দিয়েছেন। আদালতের এমন রায়ে সন্তোষ প্রকাশ করেন বাদী বিবাদী উভয় পক্ষ। মামলা চলাকালীন খুবই কষ্ট হইতেছে, আমাদের রুজি রোজগারও কম, এদিকে আমরা খুবই অসহায় ছিলাম। বাচ্চা আছে এর জন্য বুঝে নিয়েছি যে
নিজের সংসার নিজে করা ভালো। দোয়া করতাম আর বাচ্চার ভিতরে দোয়া করতাম, বাচ্চাগুলো আমি চলতাম সুন্দর করি। এ রায় মামলার জট কমানোর পাশাপাশি সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করছেন সচেতন নাগরিকরা। এই যে বাচ্চারা পিতৃহীন বা মাহীন হয়ে পড়ে, ওরা যে আদর স্নেহ ভালোবাসা পাবে, এই জন্য সংশ্লিষ্ট আদালতকে আমি ধন্যবাদ জানাই। আজকের রায় একটা যুগান্তকারী ঘোষণা, এতে করে মামলার জট নিরসন হবে এবং মানুষ উপকৃত হবে। এদিন অভিযুক্ত 54 জন স্বামীকে 6টি শর্তে মুক্তি দেওয়ার পাশাপাশি অপরাধ প্রমাণিত হওয়ায় 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন আদালত। সময় সংবাদ, সুনামগঞ্জ। বাংলাদেশ থেকে সিঙ্গাপুর 10,000 এবং রোমানিয়া 2,000 শ্রমিক নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. আব্দুল মোমেন। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দফতরে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। করোনাকালে নানা দেশ, বিশেষ করে মধ্যপ্রাচ্য থেকে অনেক প্রবাসী বাংলাদেশি চাকরি হারিয়েছেন। এর মাঝেই সিঙ্গাপুর ও রোমানিয়ায় কর্মসংস্থানের সুযোগ তৈরি হলো। এছাড়া সৌদি আরব সহ নারী শ্রমিকদের নিরাপত্তা বিধানে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। এদিকে 3 দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তিনি। নতুন মার্কিন সরকার এবং তাদের ঘোষিত নতুন পররাষ্ট্রনীতিকে সামনে রেখে জলবায়ু পরিবর্তন সহ নানা ইস্যুতে আলোচনা হতে পারে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। সিঙ্গাপুরে থেকে পেলাম যে আমরা এর মধ্যেই তারা প্রায় 10,000 অতিরিক্ত লোকের চাকরির সংস্থান করবে। সো আমাদের মিশন, সিঙ্গাপুর মিশন, বাংলাদেশ মিশন প্রতিদিন 500-র অধিক আপনার ভিসা ইস্যু করতেছে। ওখানে হয়তো আরও 2,000 জনের এই নিবে। এবং মজার কাহিনী শুনলাম যে ওখানে অনেকে নিবে আপনার এই মুরগি হালাল করার ফ্যাক্টরিতে। একটি মেয়ে, তাকে মেরে ফেলে দেখেছেন কিছুদিন আগে। তো এইটার বিচারটা খুব কড়া হয়েছে, কারণ সৌদি আরবে যখন পানিশমেন্ট হয় খুব ফলাও করে বলে তারা, যাতে অন্য কেউ এই ধরনের অপকর্ম না করে। উই ওয়ান্ট টু ডেভেলপ এ মাচ সলিড রিলেশনশিপ বিটুইন বাংলাদেশ এন্ড ইউএসএ। উই হ্যাভ নো রিজন নট টু। সিলেট আদালত চত্বরে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী সমাবেশ। মাদক, চুরি, মারামারি সহ ছোটখাটো মামলায় সাজাপ্রাপ্ত 99 জন আসামি আদালত প্রাঙ্গণে উপস্থিত হয়ে মাদক বিরোধী প্রচারণা চালিয়েছেন। এই আসামিরা নিজ বাড়ি থেকে সাজা ভোগ করছেন বলে আদালত সূত্র জানায়। ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন দিগেন সিংহ। মাদকের ক্ষতিকর দিক তুলে ধরে জনসচেতনতার জন্য এই উদ্যোগ একটু আলাদা, কেননা অংশগ্রহণকারীরা বিভিন্ন মামলার রায়ে 2 বছর বা আরও কম সময়ের জন্য সাজাপ্রাপ্ত। অনুশোচনার কারণে নিজেরাই এখন প্রচারণা চালাচ্ছেন মাদক মুক্ত সমাজ গড়তে। সোমবার সিলেটের আদালতে হাজির হয় 99 আসামি। 10:30 থেকে 11টা পর্যন্ত আধা ঘন্টার মাদক বিরোধী সমাবেশে তারা জানান বাড়িতে থেকেই সাজা ভোগ করছেন সবাই। এতে জেলবন্দি থাকতে না হওয়ায় স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ পেয়েছেন। জেলত থাকতাম আসিল, জেলত না থাকিয়া এখানে বাড়িতে থাকি। বাড়ি থেকে ইয়া মাসে একবার হাজিরা দেয়, মাইকিং করি, অনেক মানুষগুলারে বুঝাই, নিজেও বুঝি। প্রফেশনাল স্যারে আমাদের দায়িত্ব নিয়েছে। এখন ভালো আছি, স্বামী সংসার, বাচ্চা কাচ্চা লইয়া এখন প্রফেশনাল স্যারের আওলা দিচ্ছেন স্যার, আমরা ভালো লাগতেছে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি এখন ভালো হয়ে গেছি। আসামি সমাবেশের আয়োজক সমাজসেবা অধিদপ্তর। এতে যোগ দেন জেলা ও দায়রা জজ, আদালত সহ বিভিন্ন আদালতের পিপি সহ আইনজীবী নেতারা। সবাই এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। প্রবেশনের মাধ্যমে তারা তাদের জেলে না থেকে তাদের নিজ পরিবারে থেকেই তাদের সাজা ভোগ করছেন। প্রবেশন অফিসারের নেতৃত্বে তারা কাজ করে যাচ্ছে এবং এটি একটা যুগান্তকারী পদক্ষেপ এবং দেশ এবং জাতির জন্য অত্যন্ত মঙ্গলজনক হবে বলে আমি বিশ্বাস করি। বিভিন্ন আদালতে 151 জনের মধ্যে 52 জনের সাজা শেষ হয়। সমাবেশে উপস্থিত ছিলেন 86 জন পুরুষ, 10 জন নারী ও 3 জন শিশু। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। জানিয়ে দিচ্ছি জনপদের সময়ের শিরোনামগুলো। 3 মাস পর খুলবে সব বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীরা এখনই উঠতে চান হলে। 72 ঘন্টার আলটিমেটাম দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি। পাকিস্তানি শত্রুদের রিপোর্টেও স্পষ্ট ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর ভূমিকা। স্বাধীনতা অর্জনের শেকড় সেখানেই ছিল। শহীদ দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।